তা কেমন আছো তোমরা বলো? অনেক দিন বাদে তোমাদের সাথে জয়েন করলাম লাইভটা। তা আজকে শুরু করে দিই। হ্যাঁ, ঘটনাটা হচ্ছে আজকে একটা ঘটনা বলবো, কারণ আজকে আমার কাছে খাতা ফাতা আমি সব আনতে ভুলে গেছি বিয়ের আনন্দে। ঠিক আছে, আমার কাছে কোনো মাইক নেই, কোনো স্ট্যান্ড নেই, একটু জাস্ট মানিয়ে নিও। হ্যাঁ, পরিষ্কার শোনা যাচ্ছে নিশ্চয়? আমি কোনো দেখতে পাচ্ছি না অ্যাকচুয়ালি। হাই পারমিতা দি, কেমন আছো? তনুদি কেমন আছো? তো শুরু করে দিই ঘটনাটা। তা আজকের প্রথম ঘটনাটা বলবো মানে কালী মায়ের একটা ঘটনা, যে ঘটনাটা খুব মর্মান্তিক ঘটনা বলতে পারো। কালীমা যখন মানুষের রক্ত পান করতে চায়, যখন মানে সব কিছু হয়ে যায়, তার ফ্যামিলির একটা বিরাট বড় ঘটনা। এবং সেই কালীমার কি হলো, সেই কালীমার ঘটনাটা বলি। এই ঘটনাটা আমাকে না আমার ঠাম্মা বলেছিল, মানে এখন আমার ঠাম্মা যদিও নেই, বহুকাল আগে এই ঘটনাটা বলেছিল। তো ঠাম্মাদের যে গ্রামটা ছিল না, সেই গ্রামে তোমার ঠাকুমার বিয়ে হয়েছে কলকাতায়, কিন্তু ঠাকুমার জন্ম বাংলাদেশে, ফরিদপুরে আর কি। তো ফরিদপুরে জন্ম তোমার, না সরি, কুমিল্লাতে জন্ম। ফরিদপুর আমার বাপের বাড়ি, সরি। কুমিল্লাতে জন্ম, কুমিল্লার একটা গ্রামের কালীমায়ের ঘটনা। তা ওখানে যিনি যে বাড়ির কালী ঠাকুর ছিলেন, কালী ঠাকুর খুব বিশ্ববিখ্যাত ছিল ওখানকার, মানে বিশ্ববিখ্যাত বলছি, বিখ্যাত ছিল ওই গ্রামটার মধ্যে, মানে খুব জাগ্রত কালী আর কি ওখানকার। তা একটু একটু মানে মানে শর্ট করেই বলবো, কারণ আমার পুরোটা মনেও নেই কি হয়েছিল। যেটুকু আমার মনে আছে সেইটুকু বলছি। তো ওই কালীমার যখন প্রত্যেক না আমাবস্যাতে ওখানে পাঁঠা বলি হতো। তো দুটো পাঁঠা লাগতো ওখানে, একটা হচ্ছে সাদা পাঁঠা আর একটা হচ্ছে কালো পাঁঠা। তো এই সাদা পাঁঠাটা হচ্ছে একদম পুরো হোয়াইট কালারের হবে, পুরো সাদা হবে, তাতে কোনো দাগ ছোপ থাকবে না, এরকম হোয়াইট হতে হবে। আর কালোটা হচ্ছে ওরকম পুরো কুচকুচে কালো হতে হবে, তার কোনো, এবং বলা যায় যে 5 কেজির বেশি ওই ছাগলটার ওজন হবে না। ঠিক আছে, ওই দুটো ছাগলের ওজন হবে না। তা ওই বাড়িতে থাকতো হচ্ছে 5 ভাই 4 বোন। ঠিক আছে, তাদের মা বাবা সব থাকতো। তো এবার তোমার বলে রাখি যে এবার এই কালী পুজোটা করতো কিন্তু ওই 5 ভাই মিলে, যেহেতু ওনার মা বাবার খুব বয়স হয়ে গেছে, এবং এটা হচ্ছে বহুকাল, মানে ওনার মা বাবা, তার মা বাবার আমলের পুজো, এটা বহু আগেকার পুজো। তো ওরা কি করতো, ওরা ওরকম প্রথা মেনেই প্রত্যেক আমাবস্যাতে দুটো ছাগ বলি দিত, প্রত্যেক অমাবস্যাতে। মানে তুমি ভাবো, হ্যাঁ, মানে এরকম পাওয়াও মানে পুরো এবং বলছে অদ্ভুত ব্যাপার, এই প্রত্যেক অমাবস্যাতে কোনো না কোনো ভাবেই না ওই দুটো ছাগল বা পাঁঠা উদ্ধার হয়ে যেত, মানে পাঁঠা বলি হতো, তো পাঁঠা মানে পাওয়াও যেত অদ্ভুত ভাবে। হ্যাঁ, হয়তো ঠাকুরের লীলা। তা ওনার যে ওখানে যে 5 ভাই, 5 ভাইয়ের যে ছোট ছিল, সর্বকনিষ্ঠ যে ভাই ছিল, সে ছিল হচ্ছে পার মাতাল। ঠিক আছে, তো তিনি অসম্ভব রকমের ড্রিঙ্ক করতেন, ড্রিঙ্ক করে এসে এরকম পুজোয় উপস্থিত হতেন। এবং উনি যেহেতু ভুলভাল, এবং এই পাঠা বলি বলো বা পুজো বলো, এগুলোকে না খুব তুচ্ছ তাচ্ছিল্য করতেন। ঠিক আছে, এবার তুচ্ছ তাচ্ছিল্য করতে গিয়ে একদিন উনি কি করেন, পুজোর সময় ওই যখন বলি হবে, প্রথম বলিটা হয়ে গেছে, সাদা কালারের ছাগলটা বলি হয়ে গেছে, আর কালো ছাগলটার বলিটা হবে। যখন মানে ছাগলটাকে নিয়ে আসা হচ্ছে, উনি তো প্রচণ্ড ড্রিঙ্ক করে, মানে কোথায় কি যাচ্ছেন না যাচ্ছেন খেয়াল নেই। উনি হঠাৎ করে এসে, কি হয়েছে ওনার কোনো কারণ নেই, কোনো কিছু নেই, ওই করে মানে যেখানটা বলি দেয় ওই জায়গাটায় এসে নিজের গলায়, নিজের হাতে ওই ইয়ের কাছ থেকে নিয়ে নেয় আর কি। মানে মাতাল, কিন্তু তুমি ভাবো কি অবস্থা, নিজে ওই মানে হাঁড়ি কাটে মাথা দিয়ে, এবং যে বলি দান করছে ওনার কাছ থেকে কেড়ে নিয়ে নিজের গলায় কোপ মেরে নিজে আত্মহত্যা করেন।
এবং অদ্ভুত ব্যাপার, অত লোকের সামনে নিজের ঘাড়ে কোপ দিয়ে মৃত্যু, এবং একটা ছাগল তো এক কোপে বলি দিতে হয়, এবং প্রচণ্ড ধার। যখন বলছে, যখন নিজের গলায় কোপটা মেরেছে ওই কড়িকাঠে দিয়ে ঘাড়ের এখান থেকে, ঘাড়টা না বলছে এরকম ঝুলে গেল, ভিনকি দিয়ে তো রক্ত বেরোলোই, তার সাথে না এইটুকু যে ঝুলে রয়েছে, এরকম ভাবে মানে বিভৎস অবস্থায় মারা গেছে। তা ওই যে বলির একটা জায়গায় যে প্রথম ছাগলের ইয়েটা রেগেছিল, ওই বলিটা তো রক্ত, ওনার রক্ত পড়েছিল কিছুটা, এবং একটু দূরে রাখা ছিল, এবার ভেবেছে হয়তো পড়েনি বা কিছু হয়েছে। ওই রক্তর মধ্যে যা হয়ে যায়, পুজো তো পণ্ড হয়ে গেল, তো ওই একটা ছাগলকে ওনার বডি ফডি সরিয়ে দেওয়া হলো। পুলিশ তখন তো অত পুলিশের ব্যাপার ছিল না, তাও পুলিশ এসছে, বডি নিয়ে গেল, বডি নিয়ে এসে আবার ওই জায়গাটা শুদ্ধ করে দ্বিতীয় বলিটা হলো। কিন্তু দেখা গেল প্রত্যেক ইয়েতে না ওই যখন ওই রক্তটা দেয়া হলো, ওই অমাবস্যার রাতে অন্ধকার ঘরের মধ্যে ওই রক্তটা নাকি উনি পান করেন, এবং যখন পরে দেখা যায় ওই রক্তের জায়গাটা নাকি পুরো খালি থাকতো, বলির রক্ত উনি পান করতেন মা। তা এবার যখন ওই মানুষের রক্তটা পড়ে গেছে ওখানে, মা না হিংস্র হয়ে উঠেছিল ওখানকার মা। তা কি হলো, যখন ওই অমাবস্যা এলো, যখন যেদিন ওই পুজোটা হয়, সেদিনের ঠিক তোমার আগের দিন রাত্রির বেলা উনি বলেন, মানে উনার যে বড় ছেলে আছে, মানে 5 ভাইয়ের যে বড় ভাই, তাকে স্বপ্ন দেন। স্বপ্ন দিয়ে বলেন যে আমার তোমার ইয়েটা লাগবে, মানে মানুষের রক্ত লাগবে, আমার মানুষের বলি লাগবে, রক্ত তো বলেননি, মানুষের বলি লাগবে। এবার এই স্বপ্নটা দেখে তো উনি ধর্মর করে উঠে বসেন, উঠে বসে বলেন আমি কি দেখলাম, মানুষের বলি লাগবে মানে? মা তো এত বছরের পুরনো, প্রায় 100 বছরের পুরনো মা, 100-150 বছরের পুরনো মা, সেই মা কি করে মানুষের বলি চাইতে পারে? এ তো কোনোদিন হতে পারে না। ওই দিন না উনি একটু খটোমটো ছিলে, তা উনি না ভেবেছেন হয়তো কোনো কারণে ভুলভাল স্বপ্ন দেখেছেন। তা যেদিন পুজোটা হচ্ছে সেদিন উনি একবার মানে উনি যান, গিয়ে বলছে আমি মানে যারা দেখেছে আর কি, উনি বসেছেন, বসে বসেই না বলছে, যখন পুজোটা আরম্ভ হয়েছে, বলিটা 2টো বলি হয়েছে, মাকে নিবেদন করছে যখন ওই বলির রক্ত, তখন হঠাৎ উনি বলে আমার মানুষের বলি লাগবে, মানে ওই মানে বড় ছেলে কিন্তু বলে উঠেছে আমার মানুষের বলি লাগবে। কই মানুষের বলি তো হলো না, এ রক্ত আমি পান করব না, আমার মানুষের রক্ত দরকার। হ্যাঁ, এরকম বলেছে। এবার পুরোহিতরা তো এবার অবাক হয়ে গেছে যে কি হলো ব্যাপারটা, যে এরকম কেন, কি এরকম তো হতে পারে না। এবার কি করলো জানো, উনিও ঠিক ওরকম যেভাবে ওনার ছোট ভাই ওই হাঁড়ি কাঠে মাথা দিয়ে নিজের গলায় কোপ মেরেছিল, উনিও কিন্তু ঠিক সেইভাবে কোপ মারে। এবং বিশ্বাস করবে না, মানে এটা নাকি আমার ঠাম্মারাও চোখে দেখেছিল, বলছে ঠিক ওই রক্ত ফিনকি দিয়ে যে রক্তটা বেরোলো, অত দূরে মন্দিরটা, মাঝখানে তো বলির জায়গাটা, বেশ কিছুটা দূরে ওই রক্ত, ঠিক যেখানটা রক্তর বলির ওই ইয়েটা রাখা ছিল, ঠিক ওইখানে গিয়ে মানুষের রক্ত, মানে ওর গলার রক্তটা গিয়ে পড়লো পুরো ফিনকি দিয়ে। এটা পুরো গ্রামের মানুষের চোখের সামনে হয়, এবং দেখা যায় যে যখন ওই ফিনকি দিয়ে ওই রক্তটা পড়ে গেল ওইটার মধ্যে, এবং কিছুক্ষণের মধ্যে যখন বলে উঠলো যে মায়ের বলি নেওয়া হয়ে গেছে, মায়ের মানুষের বলি নেওয়া হয়ে গেছে, তখন ওই দরজাটা বন্ধ করে দেয়। যখন খোলা যায় তখন দেখে সত্যি আর নেই। এবং প্রত্যেকটা অমাবস্যায় এরকম করে ওদের বাড়ির প্রত্যেকটা পুরুষ, নারী, বাচ্চা আর কেউ বেঁচে থাকলো না, এবং প্রত্যেকে এমনকি ওদের বাড়ির যে লাস্ট ছোট ছেলে ছিল, মানে ছোট ছেলে বলতে ওই 5 জনের যে লাস্টের জন তো প্রথমেই মারা গেছে, তারপরে মারা গেল বড়টা, মানে প্রথম জনের পর মারা গেল হচ্ছে থার্ড
তার জন্য ওই একইভাবে ওই হাঁড়িঘাটে মাথা দিয়ে গলায় কোপ মানে নিজের গলায় কোপ মেরে রক্ত প্রদান করে মারা যায়। এবং যে সেজো তারপরে 3 নাম্বার ভাই মারা গেল, লাস্টে মারা গেল 5 ভাই, 5 নাম্বার, তারপর 1 নাম্বার, তারপর 3 নাম্বার, তারপর 2 নাম্বার, তারপর 4 নাম্বার। ঠিক আছে, ঠিক একইভাবে এরকমভাবে 5 ভাই মারা গেল। এবং অদ্ভুত ব্যাপার, 5 ভাইয়ের যে বউরা ছিল তারা আবার কি করলো, তারাও কিন্তু ওরকম হাঁড়িঘাটে কিন্তু গলা দেয়নি। তারা করলো কি, তারা গলার নলিটা কেটে বলি দিত নিজেদের। এবং অদ্ভুতভাবে যখন ওরা নিজেদের গলার নলি কাটতো, যেন তাদের শরীরে আসরিক শক্তি, মানে সামনে লোক, অত লোক তাদের বাঁচানোর চেষ্টা করছে, তারা কিন্তু কোনোভাবেই ওই ব্যাপারটা মানে সামলাতে পারতো না, যেন মা ওদের বলি চাই, এরকমভাবে গলার নলি কেটে ওই রক্তটা দিত মাকে। এবং লাস্ট যে ছেলেটি ছিল তার বয়স ছিল হচ্ছে মাত্র 12 বছর। ওই 12 বছরের ছেলেটিও কিন্তু হাঁড়িঘাটে গলায় মাথা দেয়। এবং ওইটুকু বাচ্চা ছেলে অত বড় খাঁড়া, ভারী খাঁড়া, এক গলায় কোপ মেরে কিন্তু বলিদান দেয়। তারপরে এই 5 ভাই 5 বউ তাদের সন্তানরা, তাদের সন্তানের মধ্যে ছিল হচ্ছে ওই 4 নাম্বার ছেলে তা, আর ছিল হচ্ছে 2 নাম্বার ছেলের 3 মেয়ে। হ্যাঁ, 3 মেয়ে কিন্তু ওরকম গলায় নলি চালিয়ে মানে গলার নলি কেটে আত্মহত্যা করেন, এইভাবে বলি দেন মাকে। এবং এই দেখে না ওর দাদু ঠাকুমা কিন্তু এইগুলো বুঝতে পেরেছিল, তাদেরও স্বপ্ন দিত, কিন্তু ওর দাদু ঠাকুমা এই জিনিসগুলো সহ্য করতে না পেরে তখন বলছে, তুই আর কত মানুষ খাবি, তুই আমাদের বাঁচিয়ে রেখেছিস কেন, আমার ছেলে বউ নাতি নাতনি সবাইকে তো খেলি। একদিন বসে খুব কাঁদছে আর এরকম করে বলছে ওর ঠাকুমা, তাহলে তুই আমাদের বাঁচিয়ে রেখেছিস কেন, এই দৃশ্যগুলো দেখার জন্য, এই দৃশ্যগুলো, তুই এত মানুষ খেকি হয়ে গেলি কি করে মা, এরকম করে মানে আকুল নয়নে কাঁদছে আর বলছে, তুই যদি এতই নিষ্ঠুর হোস, ঠিক আছে আজকেই আমি নিজেকে তোর বলি দেব, তোর যদি তোর আমার বলি নিয়ে যদি তোর মানে তোর আঁশ মেটে। তা উনিও কিন্তু ওই গলায় কোপ চালিয়ে উনিও ওখানে বলিদান দেন এবং মারা যান। পরবর্তীকালে দাদু আর ওরকম কোনো কাজ করেননি, দাদু ওই শোকটা সহ্য করতে না পেরে স্ট্রোক হয়ে মারা যায়, ওই মানে ওদের যে বাবা আর কি। তারপরেও কিন্তু ওই পুজোটা, ওই যে পুরোহিত ছিল, ওই পুরোহিতও কিন্তু পুজোটা চালিয়ে যেত। কিন্তু প্রত্যেক বছর এই নরবলি, তখনকার দিনে এটা তো নরবলি হয়ে যাচ্ছে না ব্যাপারটা, নিজেরা দিক আর অন্য কেউ দিক, নরবলির সমান হয়ে যাচ্ছে। নরবলি দেওয়া তো আর না আমাবস্যাতে। তো একদিন কি হলো, ওরা যখন পুরো বাড়ি নিঃস্ব হয়ে গেল, পুরো বাড়ি শূন্য হয়ে গেল, তখন যে পুজোর আড়ম্বরটা ছিল সেটা তো আর হতো না, পুরোহিত এসে কোনোভাবে পালন করত। কিন্তু ওর ছাগল বলি না হলেও চলবে, কিন্তু মানুষের বলি দরকার। যখন ওরা সব কাজ হয়ে যাচ্ছে এরকম, কিন্তু প্রত্যেকটা আমাবস্যায় যে বলিগুলো হতো ওই আমাবস্যাগুলোতেই কিন্তু ওরা আত্মহত্যা করেছে নিজের ইয়েতে। ঠিক আছে, এর পরের যে আমাবস্যা, যখন পুরো বংশটা ধ্বংস হয়ে গেল, তার যে আমাবস্যাটা আসে, ওই আমাবস্যায় কিন্তু ওর যে পুরোহিতের যে নিজের ছেলে ছিল, উনিও কিন্তু সেই হাঁড়িঘাটে এসে গলায় কোপ দিয়ে আত্মহত্যা করে। ঠিক আছে, মানুষের বলি দেয়। এটা পুরোহিত সহ্য করতে না পেরে বলে যে আমি আর পুজো করব না, সে পাগলের মতন হয়ে যায়, বলে এ মানুষ খেকি হয়ে গেছে, একে পুজো করা অসম্ভব, মানে শয়তানে পরিণত হয়েছে, একে আমরা জলে ভাসিয়ে দেব। তা জলে ভাসানো হয়, কিন্তু দেখা যায় যখন জলে ওই একটা পুকুরের মধ্যে একদম মানে বালি ফালি করে ওর মধ্যে একদম কেউ যাতে তুলতে না পারে, মানে এরকম হাইটের একটা কালী মূর্তি, ঠিক আছে, ওই অষ্টধাতুর কালী মূর্তি ছিল। তা ওই কালী মূর্তি ওই মানে বালি ফালি চাপা দিয়ে একটা পুকুরের মধ্যে যখন ডুবিয়ে দেয়া হয়, দেখা গেল ওই পুকুরের জল সম্পূর্ণ লাল হয়ে গেছে। বলে ওই পুকুরটা আজীবন কাল লালই থেকে গেল, মানে ওই পুকুরের কালার আর সবুজ সবুজ শ্যাওলা শ্যাওলা কালার নয়, পুকুরের জল কিন্তু লাল।
হয়তো পরবর্তীকালে ওই পুকুর বুঝিয়ে দেওয়া হয়েছে, কি হয়েছে কুমিল্লার ওখানকার লোকরাই জানে। যাই হোক, এই একটা মারাত্মক, আমি ঘটনাটা, মা কালীও যে মানে মানুষের বলি চায়, একটা পরিবার পুরো মানে একটা ছোট ছেলের ভুলের কারণে যে এত পুরো ফ্যামিলিটা শেষ হয়ে যাবে, আমি তখনকার দিনে তখন শুনেছিলাম, আজ থেকে প্রায় আহ, তোমার 7-8 বছর আগে, যেহেতু আমার ঠাকুমা মারা গেছে 7-8 বছর, না 8 বছর আগে। তা সেই ঘটনাটা হঠাৎ মনে পড়লো, আমি লিখে রেখেছিলাম। তো এই তো যেটুকু মনে ছিল আর কি, আমি সেইটুকুই বললাম। তা কেমন লাগলো আমাকে একটু জানিও প্লিজ। অবশ্যই তোমাকে আমি তুমি একটু তোমরা একটু জানিও কেমন লাগলো ঘটনাটা। আমি কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না, পরে আমি অবশ্যই কমেন্টের উত্তর দেবো। তো সেকেন্ড গল্পতে চলে যাই। যেহেতু কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না, কিছু করতে পারছি না, তো আমি সেকেন্ড গল্পতেই চলে যাই। সেকেন্ড ঘটনাটা হচ্ছে কানপুরের ঘটনা। কানপুরে হচ্ছে আমার এখানে যে ভিকি বলে আমার ছেলে স্কুলের দাদা আর কি, কারণ সে তখন এখন কলেজে পড়ে। তার মা আবার সেই ভাবি আবার আমার একটু সেলাই পোড়াই করে দেয়। সেই ভিকির মামার বাড়ির ঘটনা। ভিকির মামার বাড়ি হচ্ছে কানপুরে। কানপুরে বেশ ভালো জায়গায় ওর মামার বাড়ি। তা মামার বাড়িতে বলে রাখি, মামার বাড়িতে হচ্ছে মামা মামি ভাই, আর ওপরে হচ্ছে বহু পুরনো ভাড়াটিয়ার ফ্যামিলি থাকতো। তা দোতলা বাড়ি, তার সাথে দাদু মারা গেছেন এবং দিদা থাকতো। তো মামা মামি ভাই দিদা মিলে নিচে থাকতো এবং ওপরে বহু বছরের পুরনো ভাড়াটিয়া থাকতো। তারা হচ্ছে সেখানে হচ্ছে সেই ইয়েটাই হচ্ছে যে ভাড়াটিয়া, তার সেই লোকটি হচ্ছে পুলিশ, এবং তার মা হচ্ছে একটা তোমার পুলিশ অফিসার, এমনি কনস্টেবল টাইপের নয়, পুলিশ অফিসার। এবং তার মা হচ্ছে একজন দন্ত চিকিৎসক বা ডেন্টিস্ট। তা তাদের হচ্ছে দুটো ছেলে মেয়ে। একটা মেয়েটি হচ্ছে বেশ বড় কলেজে পড়ে, এবং যে ছোট ছেলেটি সে হচ্ছে ভিকিদেরই বয়সী। তা ভিকির মামার ছেলে হচ্ছে বড়, মানে 2 বছরের বড় ভিকির থেকে। তা মামার তো যখন 12-এর পরীক্ষা হয়ে যায়, ভিকি তখন গেছে হচ্ছে তোমার ইয়েতে, ওর মামার বাড়ি কানপুরে। তা ওখানে গিয়ে ওর একটা মানে বিভৎস অভিজ্ঞতা হয়। তো যখন জানে যে আমি এরকম হরর স্টোরি বললি, তখন বলেছিল, আন্টি তোমাকে না আমি একটা স্টোরি বলবো, আমার মানে আজীবনকাল মনে থাকবে এই স্টোরিটা। একটা মেয়েকে কিভাবে ধরেছিল জানো, ওই আমাদের মামার বাড়ির ওপরে একটা দিদি থাকতো। আমি বলছি, তাহলে তুই আমাকে বল পুরো ঘটনাটা। তখন বলছে, আমি ভিকির ভাষাতেই বলি, ভিকি যখন ক্লাস 12-এ পড়ে, 12-এর বোর্ড এক্সাম হয়ে যায়, তখন ও কানপুরে ঘুরতে যায়। কানপুরে ঘুরতে গিয়ে, যেহেতু ওরা বহু বছরের পুরনো, এবং ওই ওপরের যে বাড়িওয়ালার ছেলে আছে তার যে দাদা মানে মামাতো দাদা, এবং তারা 3জনে খুব খেলতো, 3জনের মধ্যেই খুব ভাব ছিল। তা বলে রাখি, মামার বাড়ির সামনেটা না বিশাল বড় জায়গা ছিল। কিছুটা জায়গায় ওই মামির শখ ছিল সেই গাছপালা, তারপর একটু সবজি লাগানো, শীতকালীন সবজি লাগানো, একটু চাষ, মানে অল্প বিস্তর ফুলের গাছ এরকম লাগানোর শখ ছিল। আর একটা দিক অনেকটা জায়গা খালি ছিল, ওই জায়গাটায় ওরা খেলাধুলা করত। তো এবার গিয়ে না, ও মামার বাড়িতে গিয়ে দেখছে মামার বাড়িটা কেমন থমথমে পরিবেশ। এবার মামার বাড়ি থমথমে পরিবেশ, এবার মামা তখন বলছে যে তোমার মামার দাদাকে, ও তখন মামার ছেলেকে বলছে যে, আরে দাদা তোর এখানে কি ব্যাপার বলতো, কি হয়েছে রে, এরকম থমথমে পরিবেশ, ও ওপরে আসছে না। ওপরে বলে রাখি, ও কিন্তু পাঞ্জাবি ফ্যামিলি ছিল, ছেলেটির নাম ছিল হচ্ছে মনদীপ, ঠিক আছে। তো এই মনদীপ তখন বলছে, মনদীপ তো আসছে না, আমি এলাম,
ওকেও দেখলাম না। তারপর দিদিভাই কেমন আছে, এবার ও তো অনেক দিনের পুরনো, এবার ওকে না সব মানে একদম আত্মীয়ের মতন ওরা থাকতো, মানে 4 ভাই বোন যা করবে 3 মানে সরি 3 মানে ও এলে 4 ভাই বোন হয়ে যায়, তাছাড়া 3 ভাই বোন, ওকে ভাই ফোঁটা মানে ভাই দুজ করা, তারপর রক্ষাবন্ধন করা সব ওরা ওই দিদিভাই করতো। তা বলছে দিদি আমি আসলে দিদিভাইও আসে, কি ব্যাপার দিদিভাইও এলো না, মনদীপও এলো না, দিদিও বাড়ি দিদিও এলো না, তো কি ব্যাপার বলতো। বলছে এখন তো অনেক রাত, সন্ধেবেলা, আমি না এই কথা এখন বলতে পারবো না ভাই, তোকে আমি পরে বলবো, সকালবেলা কি হয়েছে পরে বলবো। এবার তো ওরা জাস্ট খেয়ে দে, কেউ দেখছে তেমন ভাবে খুব একটা উল্লাসিত নয়, দিদাও কেমন ভয়ে ভয়ে রয়েছে। তো দিদাকেও না জিজ্ঞাসা করা হয়েছে যে দিদা তোমার কি হয়েছে বলো তো এই বাড়িতে, এরকম তো কোনো এরকম তো কোনো দেখিনি যে কোনো কিছু হয়েছে, মানে এরকম আমি এসছি তোমরা চুপচাপ হয়ে রয়েছো, কিছু হয়েছে কি বাড়িতে। তখন দিদাও না এড়িয়ে যায়, না না তুই কিছু হয়নি কিছু হয়নি। তো মামা মামিও বলতে চায় না, ওর তো কিউরিসিটি হয়ে রয়েছে কি ব্যাপারটা, এরকম তো কোনো পরিবেশ দেখেনি আজ পর্যন্ত মামার বাড়িতে এসে। এবার তোমার হঠাৎ যখন প্রায় রাত 2টো বাজে, ওপরের ঘরটা হচ্ছে, ওপরের যে ঘরটা ওটা ওই দিদি ওই যে বাড়ি দিদি ছিল, ওই বাড়ি দিদি থাকতো। তো ওই ঘর থেকে হঠাৎ করে চিৎকারের আওয়াজ, তার সাথে ধুপ 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 করে ইয়ে করছে। ওরা শুনছে, ওর মা হঠাৎ করে ওই মানে ওদের পাঞ্জাবিদের যে পবিত্র ইয়ে আছে, গুরবানি না কি আছে না, ওই হবে হয়তো, আমি ঠিক জানি না ওই জিনিসটাকে কি বলে। তো ওই গান ইয়ে করছে, বলছে এবার ওর তো ঘুম ভেঙে গেছে, ও উঠে বলছে এবার ও উঠে বলছে তখন যে এই দাদা কি হচ্ছে বলতো, দিদির ঘরে দিদি এরকম বাড়ি বাহিনী এরকম চিল্লাচ্ছে কেন বাড়ি দিদি। হ্যাঁ, তখন ও বলছে এই রে আবার শুরু হয়েছে, আজকে নিশ্চয়ই কিছু হয়েছে। এবার ও দেখছে ওদের, এবার বলে রাখি ঘরটা কিরকম, নিচের ঘরটা হচ্ছে মানে 4টে ঘর আছে, 4টে ঘরে অ্যাটাচ বাথরুম আছে, সামনে ডাইনিং, তার পাশে রান্নাঘর, ওপেন কিচেন আর কি, ওপেন কিচেন, এবং ওপরে যাওয়ার জন্য একটা সিঁড়ি ওদের কানেক্ট করা আছে। ওই সিঁড়িটা দিয়ে মানে তার পাশে দরজা, এবং ওই সিঁড়িটা দিয়ে ওই পাশে একটা গেট করা আছে, যেটা বাড়ি মানে ইয়েরা সরি যে ভাড়াটে মনদীপরা ছিল, মনদীপরা ইউজ করতে পারে, আর এই পাশটা সামনে থেকে ওই ওর মামারা ইউজ করতো। এবার বলে রাখি যে এবার হঠাৎ করে ওদের তো কোলাপসেবল গেট, মেন দরজা তো বন্ধ, হঠাৎ করে ও দেখছে ধুমধুম ধুমধুম করে মনদীপের গলার আওয়াজ, খোলো তো খোলো তো, আমার খুব ভয় করছে। এবার না এই আওয়াজে ও তো দাদা, তো ও দাদার ভিকি তো উঠেই ছিল, তার সাথে দেখছে ওর মা বাবাও উঠে গেছে, মানে মামা বাবিও উঠে বলছে হ্যাঁ হ্যাঁ খুলছি খুলছি বাবু, দাঁড়া দাঁড়া দাঁড়া, তাড়াতাড়ি করে দরজা ফরজা খুলে দিয়েছে। বলছে বস বস, তুই বরঞ্চ আজ আমাদের কাছেই শো, হ্যাঁ তুই আজ আমাদের কাছেই শো। কিরে আবার এরকম করছে। বলছে আর বলো না, তোমার কি বলবো আন্টি, আমার দিদি এখন কি করছে যেন, সে কিলবিল কিলবিল করে এরকম দেয়ালে উঠে যাচ্ছে। বলছে হ্যাঁ কি বলছিস। বলছে কিলবিল করে দেয়ালে উঠছে, সে মনে হচ্ছে 4 পা দিয়ে সেই মাকড়সা যেমন ওঠে না ওরকম ভাবে উঠছে, আর কেমন করে অদ্ভুত ভাবে আমাদের দিকে তাকিয়ে না কেমন করে যেন মাথাটা এরকম এরকম করে ঘোরাচ্ছে। হ্যাঁ ওই দেয়ালের মধ্যেই যেন ও আটকে রয়েছে। বললো তো কান্টে এরকম ভাবে কেউ হয়। বলছে তাই তো, তুই শো, তোরা শো। এবার ওর তো খুব কিউরিসিটি হয়েছে, কিউরিসিটি হতে যখন মামি ওপরে যাচ্ছে, মামা মামি দৌড়ে ওপরে যাচ্ছে গঙ্গা জল ইয়ে নিয়ে, তখন ও ভিকি বলছে মামি চলো না একটু দেখি। বলে না তুই ভয় পাবি, অনেক ব্যাপার আছে, তোকে সকালে সব কিছু বলবো, এখন তুই থাক। তো ও কোনো কথা শোনেনি, যে জোর করে গেছে। বলছে ভিকি বলছে আমি জীবনে এরকম কোনো বলছে আন্টি বিশ্বাস করো, 1 মিনিট একটু জল খেয়ে নি, গলা শুকিয়ে গেছে আর কি, একটু জল খেয়ে নি, সরি। তো
ভিকি বলছে বিশ্বাস করবে না আন্টি, আমি ওরকম হয়তো রেয়ার আমি কোনো ভূতের সিনেমাগুলোতে দেখেছি জানো তো, ওই কিলবিল করে ও না পুরো 4টে পা 4টে হাত দিয়ে এরকম রয়েছে, আর ঘাটটাকে না এরকম করে, মানে আমি যদি পা আর হাত যদি এরকম করে দেয়ালে দিয়ে রাখি, মানে এরকম উঁচু করে ও 4টে আঙুল দিয়ে, মানে 10টা আঙুল ইয়েতে দিয়ে রেখেছে আর পা দিয়ে এরকম করে ঝুঁকে এরকম ঘাড় ঘোরাচ্ছে। বলছে আমি ওই দেখে না, বলছে বিশ্বাস করবে না, বলছে বিশ্বাস করবে না তুমি, হ্যাঁ, সরি একটু রিজুম হয়ে গেছিল, একটা কল এসে গেছিল। তো বলছে বিশ্বাস করবে না তুমি যে ওই দৃশ্য দেখে আমি কোনোদিন ভাবতে পারিনি যে এই জিনিসটা ব্যাপার, এই জিনিসটা আমি চোখের সামনে দেখবো, যে একটা মানুষ ওরকম ঝুলন্তভাবে দেয়ালে, মানে আমার এই পেছনের যে উঁচু, ওদের তো আরেকটু উঁচু হয়, ওই দেয়ালের ওপর উঠে ওরকম ভাবে ঘাটটা এরকম 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 করে ঘোরাচ্ছে। আর এই দেখে তো বলছে আমি না গিয়ে শটাং ওর গাড়ে, মানে হাতে জল নিয়ে ওর দিকে ছুঁড়ে মেরেছে, আর তার সাথে হনুমান চালিসা পাঠ করতে শুরু করেছে। এবার ওর তো, ওর মা তো ওই পাঞ্জাবিদের ওরকম গান চলছেই, পাঞ্জাবিদের মতন গান হচ্ছেই, তার সাথে হচ্ছে তোমার পাঞ্জাবিদের, সরি গান বলছি, পাঞ্জাবিদের ওই মন্ত্র চলছে, তার সাথে ওর মা হনুমান চালিসা যখন পাঠ করছে, ও মানে ও চিৎকার করে না এরকম বলছে থাম থাম, এরকম ভাবে বিভৎস একটা পুরুষের গলায় এরকম চিল্লাচ্ছে, তুমি ভাবো। মানে বলছে ওই দেখে আমি না নিজেকে আর সামলাতে পারিনি, ভিকি বলছে আমি নিজে পালিয়ে আসি। তখন ওই দৃশ্য দেখে ও বলছে আমার না, আমি না রীতিমতো কাঁপছি ঠক 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 করে। বলছে আমি তখন, দাদা বলছে যে তোকে আমি বারণ করেছিলাম, মা বাবাও বারণ করলো, তুই যাস না, কেন গেলি এরকম। হ্যাঁ, এরপরে তোমার যেটা হলো হচ্ছে তো সরি, এরপরে দিনকে দিন এরকম অত্যাচার বাড়তেই থাকে। ওর মা বাবা তো, বাবা তো অফিসে তো যেতেই হবে, বাবা বেশি থাকে না, হ্যান্ডেল করতে হয় মাকে। মার তো সেই ডেন্টিস্ট ফেন্টিস্ট উঠে গেছে, যে ডাক্তার সে ভুলে গেছে নিজেকে মেয়ের এই অবস্থা দেখে। সে বিভিন্ন ধরনের তোমার অনেক ইয়ের কাছে যায়, গিয়ে কি তোমার অনেক লোককে, মানে তান্ত্রিককে ডাকে, মৌলানাকে ডাকে, বিভিন্ন যেখানে যেখানে যেতে বলে, এমনকি সেই মানে বেনারস থেকে হাজার হাজার টাকা খরচ পর্যন্ত করে ফেলেছে মেয়েকে ঠিক করার জন্য, কিন্তু সাময়িক ঠিক হয়, আবার যে কেসেই হয়ে যায়। এরপরে একদিন মানে বলছে যে আমি যতদিন থেকেছি ওখানে, বলছে আর একদিন তো তুমি বিশ্বাস করবে না, ওরকম চিৎকার, ও তো মাঝরাতে ওরকম উঠে ওরকম ঘাড় ঘুরিয়ে ওরকম চিৎকার করবে, করবে, সে ঘাড় ঘোরাবে, মানে প্রত্যেকটা রাত্রিবেলা এরকম হয়। এবার বলছে একদিন আমি, আমার দাদা আর মনদীপ খেলছি ক্রিকেট, তো আমি মনদীপ আর দাদা খেলছি, হঠাৎ করে দেখছি যে ওই ইয়েতে ও দিদি দাঁড়িয়ে আছে, দিদি দাঁড়িয়ে বলছে মোটা গলায়, বলছে হ্যাঁ তোরা আবার ক্রিকেট খেলতে জানিস নাকি, এরকম ভাবে কেউ ক্রিকেট খেলে, দেখাবো তোদের ক্রিকেট। এবার বলছে দাঁড়া তোদের সাথে খেলতে আসছি। বলছে চোখের সামনে ভিকি বলছে ও কি করলো, পুরো এরকম ওপর থেকে দোতলা থেকে শটাং ঝাঁপ দিল, ঠিক আছে। আমরা তো মানে চিৎকার করে উঠেছি, হাত পা নাহলেও তো মৃত্যু হবেই হবে, কারণ সামনেটা তোমার পুরো শান বাঁধানো, মানে মাঝখানের যে রাস্তাটা ওইটা পুরো মামা না ওই টাইলস বসিয়ে দিয়েছিল, দুধারে গাছপালা ওই পাশে, ও তো যখন পড়বে তো পড়বে ওই টাইলসের ওপরেই পড়বে, ওর মাথা যদি পড়ে, ওরা ওই দেখে চিৎকার করে উঠেছে। বলছে আমরা চিৎকার করে চোখ বন্ধ করে দেখছি, ও আমাদের সামনে দাঁড়িয়ে বলছে আয় আয় আয়, এরকম করে বলছে আয় আমি তোদের ক্রিকেট খেলা শেখাবো, এরকম বলছে। এবার বলছে বিশ্বাস করবে না,
আমাদের আমরা তো ক্রিকেট ভুলে গেছি, ভুলে আমাদের চিৎকার শুনে ওরা ওপর থেকে নেমে এসছে, আমার মা বাবা ঠাম্মা বেরিয়ে এসছে, বলছে তোরা চিৎকার করলি কেন? যখন বলছি তখন ওরা তো বুঝতেই পারছে কি হয়েছে। আরে ও তখন ও বলছে এই কথাগুলো যখন ওরা বলছে তিনজনে, ও তখন হাসি হাসি মুখে বলছে ও কোনো ব্যাপার না, ওটা তো আমার অভ্যাস আছে। ও যে মেয়ে ওর সেটাই ভুলে গেছে। হ্যাঁ, আমার ওইসব অভ্যাস আছে, যাও 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 তোর নিজেদের কাজ করো। এসব কি এরকম খেলছে, আমাকেও খেলা নিতে হবে, আমি কত ভালো ক্রিকেট খেলতে পারি তুমি জানো? এরকম করে গম্ভীর গলায় কথা বলে যাচ্ছে, মানে একটা ছেলের ভয়েসেই কথা বলে যাচ্ছে। দে দে বল কর বল কর, একটু ব্যাট করি, বহুকাল ব্যাট ফ্যাট করি না, এরকম বলছে। বলছে ওদের তো ভুলে গেছে, কোনো রকমে দুটো বল করে বলছে যে যার মতন কেটে পড়েছি, কেটে পড়ে তারপরে বলছে বলছে প্রথমে মনদীপ ঢুকেছে, তারপরে আমি আর ওর দাদা পেছন পেছন আসছে, ভিকি আর ভিকির দাদা একটু দাঁড়িয়ে বলছে কি ব্যাপার বলতো। এবার বলছে এই তোরা খেলবি না তো? তখন বলছে না আমাদের খেলা শেষ হয়ে গেছে, মারা ডাকছে, চলে যাচ্ছি। বলছে বিশ্বাস করবে না, ও যেখানে দাঁড়িয়ে ছিল সেখান থেকে একটুখানি পাটা ওপর করলো, একটুখানি এগোলো, এগিয়ে ও নিচ থেকে ওপরে এক লাফে দোতলায় উঠে গেল বারান্দায়। বলছে এইগুলো আমার নিজের চোখে দেখা আন্টি, এইগুলো মানে তোমাকে হয়তো বলছি, তুমি হয়তো ভাবছো, আমাকে বলছে যে তুমি হয়তো ভাবছো যে আমি মিথ্যা কথা বা বানিয়ে বানিয়ে কোনো সিনেমা দেখে গল্প বলছি, কিন্তু না আন্টি, এটা হয়েছে বাস্তবে, আমি নিজে চোখে দেখেছি, এই জাস্ট 1 বছর আগের ঘটনা, আমি কি করে ভুলবো বলো? আমি এতটাও মিথ্যা কথা বলছি না আন্টি। আনছি হ্যাঁ হয় বাবা, আমি বিশ্বাস করছি তোর কথা। তারপরে তো ওরকম, তা ওদের বাড়িতে না মাছ মাংসটা খুব একটা আসতো না, ঠিক আছে? মানে পাঞ্জাবিরা মাছ মাংস খেলেও ওদের বাড়িতে খুব একটা আসতো না। দিদি তো বলছে ও মানে এরকম বলছে খেতে দিত, হাঁড়ির পর হাঁড়ি শেষ করে দিত, তাও বলতো ওর খিদে মিটছে না। এরকম করে তো বহু তান্ত্রিক আসে, বহু কিছু হয়, কোনো প্রবলেম সলভ হয়নি। তো ওরকম ভাবেই ছিল ও, মাঝরাতে ওরকম চিৎকার করতো, ওদের ওরকম তেড়ে আসতো, কখনো তেড়ে আসতো ওদের, কখনো ভয়, মানে ভয় বলতে কি ওরকম লাফিয়ে পড়তো, করতো, এরকম করতো। তা হঠাৎ করে একদিন এক সন্ন্যাসী গোছে, সন্ন্যাসী বা মানে কি বলবো, ঠিক সন্ন্যাসীও বলবো না, পীর বাবা, মানে কালো পোশাক পরে পীর বাবা টাইপ আর কি, উনি না গাড়ি নিয়ে কোথাও যাচ্ছিলেন, হঠাৎ করে ওই বাড়ির সামনে দাঁড়িয়ে যায়, ওদের মামার বাড়ির সামনে। তখন কিন্তু ভিকি ছিল ওই বাড়িতে, ঠিক আছে? ভিকি কিন্তু 2 মাসের জন্য গেছিল ওই মামার বাড়িতে। তো ওর তো ইন্টারেস্ট হয়ে গেছে, যে ও বলেছে ওই কেস আমি না দেখে আমি যাচ্ছি না, কিছু না কিছু তো হয়েছে ব্যাপারটা। তা বলছে উনি হঠাৎ করে গাড়ি থেকে নামে, তখন ওই মনদীপ আর ভিকি খেলছিল, দাদা কোথাও বেরিয়েছিল, মামারা সবাই বাইরে। এবার উনি বেরোয়, বেরিয়ে কিছু একটা মন্ত্র বিড়বিড় করতে থাকে, গেটের সামনে এসে গেটটা খোলে, খুলে বলে এই বাড়িতে তো বিশাল বড় একটা ছায়া পড়ে গেছে, মেয়েটাকে তো শেষ করেই দিয়েছে, আর বাদবাকি যেটুকু বেঁচে রয়েছে সেইটুকু চেষ্টা করা যায়, তোমাদের বড় কেউ রয়েছে? তখন তো ওরা এক ছুটে ওর মা উপরের যে আন্টি আছে তাকে ডেকে নিয়ে আসে। ডেকে নিয়ে আসার পর এবার বলছে যখন ডাকতে যাচ্ছে, মনদীপ বলছে আমি আমার মাকে ডেকে নিয়ে আসছি, তখন না মনদীপের হাতে একটা এইটুকু শিশিতে একটা কিছু জলের মতন দেয়, বলছে এই জলটা না তুমি যখন যাবে তোমার দিদির ঘরটাতে ছুঁড়ে মেরো। বলছে তো ভেঙে যাবে, বলে ভাঙুক না, আমি ভাঙার জন্যই দিয়েছি, তারপরে দেখছি আমি। এবার তোর মা এসছে, নিচের মামা সরি মামি এসছে, মামা তো কাজে বেরিয়ে গেছিল, মামি দিদা সব 3টে মহিলা এসছে। তখন বলছে ওই তোমার যে ওনার যে মা আর কি, দিদির যে মা, তাকে বলছে যে আপনারা এর মধ্যে কোথাও গেছিলেন ঘুরতে? তখন বলছে হ্যাঁ ঘুরতে গেছিলাম, এবং বলছে যে ঘুরতে গিয়ে তোমার কি কারুর সাথে মানে কেউ ওকে এমন কিছু খাইয়েছিল মনে করতে পারছো? তখনও বলছে হ্যাঁ আমি মনে করতে পারছি যে
তোমার মনে করতে পারছি যে আমাদের সাথে না একটা মানে জটাধারী বুড়ি বসেছিলেন, উনি অনেক রুদ্রাক্ষ ফুদ্রাক্ষ বসেছিলেন, ওকে না ওখান থেকে একটা মিষ্টি খেতে দেয়, ওই মিষ্টিটা খায়। আমি যেহেতু সুগারের পেশেন্ট, মানে ওই আন্টিটা সুগারের পেশেন্ট ছিল, উনি মিষ্টিটা খাননি। বলছে ওই মিষ্টির সাথে ওর মানে ওর যে আত্মাটাকে রয়েছে, ওর আত্মাটাকে নিয়ে নিয়েছে, ঠিক আছে, নিয়ে ওর কোনো কাজে লাগাচ্ছে। ওর যে যে বেঁচে রয়েছে ও কিন্তু আর ওর মেয়েটি নয়, ঠিক আছে, অন্য একটা আত্মাকে ওর ভেতরে ঢুকিয়ে ওকে জ্যান্ত করে রেখেছে, যাতে মানে বুঝতে না পারে। হ্যাঁ, বলছে আপনারা যেদিন জানো যে যেদিন লাড্ডুটা খায় সেই দিনই কিন্তু ওর প্রাণবায়ুটা বেরিয়ে গেছিল, এবং তার পরিবর্তে অন্য একটা মেল আত্মাকে ওর কাছে ওর ভেতরে ঢুকিয়ে দিয়েছে, এবং ঢুকিয়ে দেওয়ার পর এই প্রবলেমগুলো শুরু হয়েছে। তা ওর মা তো এইগুলো শুনে অবাক হয়ে যায়, এ আবার হয় নাকি। তখন উনি বলছেন আমি এই বাড়িতে দেখো তোমাকে, ওর মাকে বলছে তোমার মনকে শক্ত করতেই হবে, কারণ তোমার মেয়ে ওই দিনই মারা গেছে, এ তো তোমার মেয়ে না, এ হচ্ছে অন্য আত্মা। হ্যাঁ, অন্য আত্মা ভর করে কিন্তু তোমার মেয়েকে কিন্তু ইয়ে করেছে, না মানে তোমার মেয়ের মধ্যে রয়েছে, তোমার মেয়ের জন্য বেঁচে রয়েছে, এটাকে বার করে দিলে কিন্তু তোমার মেয়ে আর থাকবে না, ও কিন্তু বডি হয়ে যাবে, তোমার মেয়েকে আর বাঁচানো সম্ভব না, সেই দিনই মারা গেছে সে। তো এই শুনে তো কাকিমা খুবই ভেঙে পড়েছে। তখন উনি বললেন যে ওই মৌলানা বা পীর বাবা যাই বলো না কেন, উনি বললেন যে আমি আজ থেকে ঠিক 3 দিন বাদে আসবো, আমি একটা অন্য কাজে যাচ্ছি, ওই কাজটি করে ঠিক 3 দিন বাদে এসে আমি যা করার করব। তা বলছে আপনি যে ওটা তখন ওই যে রয়েছে আর কি, যিনি রয়েছেন, সরি মনদীপ রয়েছে, মনদীপ বলছে আপনি যে ওটা ছুঁড়তে দিলেন ওটা কি? বলছে ওটা একটা মন্ত্রপ্রুত জল, ও এই 3 দিন একটু শান্তই থাকবে, ও খুব একটা ঘর থেকে বেরোবে না, খাবার চাইলে খাবার দেবেন, না চাইলে জোর করে কোনো খাবার দেবেন না, আমি এসে যা করার করব 3 দিন বাদে। এবার উনি তো এই কথা বলে চলে যান, এবং সত্যি ওইটা ছুঁড়ে মারার পর ওই 3 দিন ও কিন্তু কোনো খাবার খায়নি, কোনো জল খায়নি, কোনো কিচ্ছু খায়নি, না খেয়ে বাথরুম, এমনকি বাথরুমে পর্যন্ত যায়নি, ওই 3 দিনে ওই খাটের ওপরই ও শুয়েছিল। তারপরে মৌলানা আসে, ওই মানে উনি আসেন, উনি এসে বিভিন্নভাবে ঝাড়া মানে ইয়ে করেন আর কি, ওদের যা প্রসেস রয়েছে ওইগুলো করে শুধু দেখা যায় যখন চলে যাচ্ছে তখন বলছে যে আমাকে তাড়িয়ে তোর কি লাভ হলো, এ তো মরেই গেল, এর মাকে তুই কি জবাব দিবি? বলছে তুই তো যা, তারপর যা জবাব দেবার তা দেবো। তা ও চলে গেল, মানে ওকে বোতলবন্দি করা হলো ওই আত্মাটাকে, এরপর ও বোতলবন্দি করে হয়তো ও কোনো কিছু করবে, যাই হোক কিছু করার জন্য উনি বোতলবন্দি করলেন, এবং সত্যি কিন্তু দিদিটাকে আর বাঁচানো যায়নি। ও যখনই মানে ওই আত্মাটা বেরিয়ে যায়, দিদির বডিও কিন্তু ছেড়ে যায়, এবং দেখা যায় যে মানুষটা এতদিন চলাফেরা করছিল, খাচ্ছিল, এত এত ইয়ে করছিল, তার বডি সম্পূর্ণ কাঠের মতন শক্ত হয়ে গেছে, এবং মানে বলছে পুরো মমির মতন হয়ে রয়েছে, এরকম বডি হয়ে গেছে এত দিন বাদে। তো বলছে আমি কি করে ভুলবো সেই দৃশ্যগুলো, আমি যেটুকু দেখেছি সেই লাফ মেরে ওর দাঁড়ানো, ওই লাফ মেরে ওপরে ওঠা। কে? একটু দাঁড়াও, আমার ছেলে এসছে। তা সরি, ওর যে সরি আমার ছেলে এসেছিল, আমি দরজাটা বন্ধ করে লাইভ করছিলাম আর কি, একটু সরি, ক্ষমা চেয়ে নিচ্ছি। তা যাই হোক, তো এবার যে ইয়ে হলো তোমার, যে ভিকি বলছে সে তো মা বাবার যা অবস্থা হয় আর কি, আর কিছু করার বলার অপেক্ষাতেই রাখে না, মানে বলছে এমন অবস্থায়, মানে পুরো বাড়ি, এমনকি আমি নিজেও এত মানে ভেঙে পড়েছিলাম, এত ভালো দিদি ছিল আমাদের, মানে
এত ভালো আমাদের একটা দিদি ছিল, সেই দিদির এইভাবে প্রাণটা চলে যাবে, এবং কি জন্য যে ও নিয়েছিল ওই দিদির প্রাণটা সেটা কিন্তু মোল্লানা ঠিক করে কিন্তু বলতে পারেনি। ও বলছে হয়তো ওর কোনো কাজের দরকার ছিল, ওর আত্মাটা হয়তো খুব পবিত্র ছিল, কোনো কারণে ওর আত্মাটার দরকার ছিল, হয়তো সেই কারণে সে প্রাণটা নিয়েছে। তো এই হচ্ছে ভিকির একটা ঘটনা। কেমন লাগলো আবার জানিও, আমি নিশ্চয়ই এর মধ্যে আর একটা লাইভ আসবে, তো কেমন লাগলো জানিও একটু। তো আজকে এখানেই শেষ করছি। ভিকির একটা নিজের চোখে দেখা ঘটনা একটু বলো, আমি অবশ্যই ভিকিকে বলবো যে তোর ওর মানে তোমাদের সবাইয়ের কেমন লেগেছে। তো ভিকি খুব উৎসুক হয়ে রয়েছে যে আন্টি ঘটনাটা বলবে, যেহেতু বাংলা বোঝে না, তো আমি হয়তো হিন্দিতে কমেন্ট করে বলে দেবো। তো তোমরা একটু বলো ভিকির জন্য যে কেমন লেগেছে একটু ভিকির ঘটনাটা, যে ওইটুকু বয়সে নিজের চোখে এত বড় একটা ঘটনা দেখা, এত বড় একটা জিনিস দেখা, বিশাল ব্যাপার। তো আজকে এখানেই শেষ করছি। শুভরাত্রি, তোমরা সকলে ভালো থেকো, গুড নাইট। Please subscribe to our channel Hana Tales. Comment, share, like, and don't forget to hit the notification bell for more videos.